আপনারা পুরনো যারা আছেন তারা জানেন আমি 60 সালে ঠাকুরের কাছে এসেছি, তখন থেকেই শুনেছি, তার আগে থেকেই বলে আসছেন মাঠে ময়দানে নেতাজির কথা। নেতাজির হাওয়া তুলে দিয়েছিলেন এই পশ্চিমবঙ্গে। যেখানেই বালক ব্রহ্মচারীর মিটিং, সেখানে হাজার হাজার শ্রোতা জমায়েত হতেন। তার শিষ্য নয়, শুধু বাইরের লোক জমায়েত হতেন এবং তাদের একান্ত বিশ্বাস জন্মেছিল যে বালক ব্রহ্মচারী একমাত্র ব্যক্তি যিনি নেতাজি সম্বন্ধে সঠিক খবর রাখেন। সেই হাওয়া দমাবার জন্যে তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, এখানে তখন মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল সেন, তাকে নির্দেশ দিলেন ইমিডিয়েটলি এখনই বালক ব্রহ্মচারীকে আটকাবার ব্যবস্থা করুন, তা নাহলে যেভাবে নেতাজির হাওয়া বয়ে তুলছেন একে রোখা দায় হবে। মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ কমিশন, তখনকার পুলিশ কমিশনারকে ডেকে নির্দেশ দিলেন যে ইমিডিয়েটলি ব্যবস্থা নিন বালক ব্রহ্মচারীকে আটকানোর। এগুলো নতুন কথা নয়, পরম পিতার কাছ থেকে বহু মিটিংয়ে আপনারা শুনেছেন। সরকার বা পুলিশের পক্ষে অসম্ভব অসুবিধা কিছু নেই, ক্ষমতা হাতে থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হলো। মিথ্যা মামলার প্লট তৈরি করা হলো। ঠাকুরের কাছেই থাকতেন তার পরম প্রিয় শিষ্য বলু বিশু। তাদের টাকা লোভ দিয়ে হোক বা যেভাবে ঘাত করে মিথ্যা একটা দরখাস্ত লিখিয়ে তাদের মাকে শৈলবালা দেবীকে দিয়ে সই করিয়ে বিধবা সম্পত্তি অপহরণের মামলা রুজু করে দেন। কাগজে কাগজে ফলাও করে সামনের পাতায় বড় বড় হেডিং দিয়ে বিধবা সম্পত্তি অপহরণকারী বালক ব্রহ্মচারী, পুলিশের ভ্যানে বালক ব্রহ্মচারী ছবি দিয়ে বালক ব্রহ্মচারীর প্রচার শুরু হয়ে গেল কাগজে কাগজে, ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু। তার আগে একটা লাইনও জায়গা হতো না। বালক ব্রহ্মচারী যুগান্তকারী তথ্য পরিবেশন করতেন হাজার হাজার মিটিংয়ে, লক্ষ লক্ষ লোক সমাগমে। নেতাজি জন্মোৎসব, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, নিজের জন্মোৎসবে যুগান্তকারী তথ্য প্রেম, ভালোবাসা, শান্তি, সত্যের সূত্র দিতেন। কোন সংবাদপত্র একটা লাইন জায়গা দিতে পারেননি বালক ব্রহ্মচারী সেই তথ্য প্রচারে। কোন নেতা ফুস করল, কোন মন্ত্রী ফাঁস করলেন, কোথায় কোন ক্লাব নেতাজি জন্মোৎসব করছে, স্বাধীনতা দিবস পালন করছে, সেগুলো সংবাদপত্রের খবর হয়, রেডিও টিভির খবর হয়। খবর হয় না যখন সন্তান দল বালক ব্রহ্মচারী লক্ষ লক্ষ লোক সমাগমে নেতাজির জন্মোৎসব পালন করে বা বালক ব্রহ্মচারীর জন্মোৎসব পালন করে। বললেই আমাদের অপরাধ। সন্তান দল বালক ব্রহ্মচারী অপরাধের একটি প্রধান কারণ, বালক ব্রহ্মচারী নেতাজির কথা বলেন, নেতাজিকে ফিরিয়ে আনার কথা বলেন, নেতাজি জীবিত বজ্রকণ্ঠে ঘোষণা রাখেন। কড়া চাবুক বেরিয়েছিল, আপনারা নিশ্চয় পড়েছেন। এখানে আমাদের এক ভাই 5-6টি কড়া চাবুক মিলিয়ে একটি সংকলন এখানে বার করেছেন, জানি না এনেছেন কিনা। সেইখানে একটি কড়া চাবুক ছাপা আছে, তার হেডিংই ছিল নেতাজিকে ফিরিয়ে আনা হোক, জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী। তারই বক্তব্য কড়া চাবুকে ছাপা হয়েছিল, তার হেডিংয়ে দিয়েছিলেন তিনি নেতাজিকে ফিরিয়ে আনা হোক। রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছিলেন, কেউ কর্ণপাত করেননি। পাল্টা তাকে হেয় প্রতিপন্ন করার জন্যে, তার কথা যেন জনগণ বিশ্বাস না করে, তার চরিত্র হননের ব্যবস্থা করা হলো। কাগজে কাগজে ফলাও করে বিধবা সম্পত্তি অপহরণকারী বালক ব্রহ্মচারী। মিথ্যা সাক্ষ্য প্রমাণের সাহায্যে তার 1 বছর জেল, 2000 টাকা জরিমানা দেওয়া হলো। পরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে তিনি রেহাই পান। বারে বারে আমরা দেখেছি, যেহেতু তিনি বালক ব্রহ্মচারীর সঙ্গে যুক্ত, যেহেতু তিনি বালক ব্রহ্মচারীকে ফিরিয়ে আনার জন্য ব্যস্ত, যেহেতু তাকে দিয়ে বেদের বিপ্লব ঘটাবেন,
তার জন্য বারে বারে আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত থেকে বালক ব্রহ্মচারীকে এবং নেতাজিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা কৌশল চালিয়েছে। তাই নেতাজিকে মৃত প্রমাণ করার জন্যে তাইহুক বিমানবন্দরের প্লেন ক্র্যাশের গল্প বানানো হলো। জনগণ বিশ্বাস করতে চাইছে না বলে কমিশনের পর কমিশন বসিয়ে ভাওতা দিয়ে মিথ্যা সাক্ষ্য প্রমাণকে গুরুত্ব দিয়ে প্লেন ক্র্যাশকে সত্য ঘটনা ঘোষণা করা হলো নেতাজি মৃত প্রমাণ করার জন্য। পরবর্তীতে যখন চারিদিকে জনগণ সরব হয়ে উঠল নানান তথ্য প্রমাণ থেকে যে নেতাজি প্লেন ক্র্যাশে মারা যাননি, তখন ধামাচাপা দেওয়ার জন্য আবার কমিশন, জাপান থেকে ছাই আনার আগ্রহ, এবং তাতেও যখন জনগণের মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন সেই মক্ষম অস্ত্র চরিত্র হনন আজকের যুগের সভ্য যুগের যেটি প্রধান অস্ত্র মানুষের মন থেকে তার প্রিয়জনকে সরিয়ে দেওয়ার জন্য অস্ত্র, সেই চরিত্র হননের ব্যবস্থা করা হলো। কাগজে কাগজে ফলাও করে প্রচার করা হলো নেতাজি বিবাহিত, তার পাশে এমিলি সেঙ্গেল দাঁড় করানো হলো। তাতেও তারা সন্তুষ্ট হতে পারলেন না। তার অবৈধ সন্তান অনিতা বোসকে আমদানি করা হলো। কলকাতা, দিল্লি, বোম্বাই ঘোরানো হলো। সংবাদপত্রে, রেডিও প্রচার করা হলো নেতাজি চরিত্রহীন, তার অবৈধ প্রণয়ের ফসল অনিতা বোস। সেই অনিতা বোসকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, জানি না সবাই শুনেছেন কিনা। প্রথম যেবারে কলকাতায় এলেন, জওহরলাল নেহেরু তাকে আনিয়েছিলেন আমাদের ধোঁকা দেওয়ার জন্য, নেতাজি চরিত্রহীন প্রমাণ করার জন্য। দিল্লি, বোম্বাই, কলকাতা ঘোরালেন। কলকাতার এলগিন রোডে নেতাজির বাড়িতে তিনি আশ্রয় পেয়েছিলেন। নেতাজির ভাই যে ললিতা বোস, ঠাকুরের শিষ্য, আমাদের গুরু বোন, তিনি নিত্যই তার কাছে আসতেন। তিনি ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর অনিতা এসছে, আপনার কাছে নিয়ে আসবো? ঠাকুর একটু, আমি সেখানে বসা, ঠাকুর একটু চুপ করে থেকে বললেন, আনতে পারো। অনিচ্ছা সত্ত্বেও যেন বললেন, আনতে পারো। কবে আনবো? চিন্তা করে বললেন, সোমবারে নিয়ে এসো। তখন সোমবার অফ ডে থাকতো, রবিবার ক্লাস হতো, সোমবারে বিশ্রামের দিন থাকতো, দর্শন দীক্ষা দিতেন না। বললেন সোমবারে নিয়ে এসো। আমরা অফিস কামাই করে অনেকেই সেদিন অপেক্ষা করলাম ঠাকুর বাড়িতে। সকাল সকাল গিয়ে কিভাবে ঠাকুর রিসিভ করেন অবৈধ প্রণয়ের ফসলকে নেতাজি, কি আলাপ হয়, সেগুলো জানবার জন্য। বেশ কিছু পরে বেলা 10:30, 11টার সময় গাড়ি এলো। ললিতা বোস নামলেন, পিছনে পিছনে অনিতা বোস এলো। সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন। ঠাকুর চেয়ারে ঠাকুরের মতোই বসেছিলেন, সেজে পা উঁচু করে তুলে। ললিতা বোস প্রণাম করলেন ঠাকুরকে আমাদের কায়দায়। অনিতা বোস অভ্যস্ত নয়, তাকে দেখিয়ে দিলেন প্রণাম করতে। প্রণাম করতে গেল ঠাকুরের চরণে, সঙ্গে সঙ্গে পেটটি চেপে এমনি মুখ বেঁকিয়ে পাশে সরে গেল। আমরা বুঝতে পারলাম না কি ব্যাপার হলো। ললিতা বোস সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে অনিতা বোসকে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অনিতা বোস যা বলল, ললিতা বোস ঠাকুরকে তার ব্যাখ্যা করে বললেন, ওর ফিক বেদনা উঠেছে, পেটে ফিক বেদনা উঠেছে। সঙ্গে সঙ্গে ঠাকুর যেন রেডি হয়েছিলেন, প্রস্তুত হয়েছিলেন এরই জন্যে। সঙ্গে সঙ্গে গৌরী শঙ্করকে, গৌরীদাকে বললেন, একে ইমিডিয়েটলি নার্সিংহোমে নিয়ে যাও, শ্যাম স্কোয়ারের ওখানে নার্সিংহোম। যে গাড়িতে করে এলো সেই গাড়িতে করে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে গেল। আমরা হতভম্ব, হতবাক, অনেক কিছু শুনবো, দেখবো, এ কি হলো। চুপচাপ বসে আছে। কত মিনিট গেছে জানি না, নিস্তব্ধ, নীরব। হঠাৎ ঠাকুর নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন, ও একটি জলজান্ত মিথ্যা, তাই আমাকে স্পর্শ করতে পারল না। তারপর বললেন,
নেতাজি পরম যোগী পুরুষ। বিবাহ দূরের কথা, সন্তান উৎপাদন দূরের কথা, কোনোদিন জীবনে নারী অঙ্গ স্পর্শ করেনি। আরো বললেন অবিশ্বাস্য কথা, যেটা শুনে আমাদের বন্ধুরা হয়তো নাক ছিটকাবেন, টিটকারি দেবেন, কিন্তু আপনারা জানেন না আমার প্রিয় ভাই বোনেরা, পরম পিতার দীক্ষিত সন্তানরা, তার মুখের বাক্য বেদ বাক্য, তার গণিতে তার হিসাবে কোনো ভুল নেই, তিনি ফালতু কথা বলেন না। তারপরের কথাটি বললেন, ও যেদিন দার্জিলিংয়ে আমার কাছে দীক্ষা নেয়, ওর অন্তরঙ্গ যারা সেখানে সেদিন উপস্থিত ছিল, তারা বলল আজ কৃষ্ণ অর্জুনে মিলন হলো। বাইরের লোকে এর গুরুত্ব দেবেন না আমরা জানি, কিন্তু আপনারা গুরুত্ব দেবেন। সেই নাটক ঘটতে চলেছে, সেই মহাকুরুক্ষেত্র কাণ্ড আসছে। ইতিহাস ফিরে ফিরে আসা আপনারা জানেন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত যেমন ঘুরে ঘুরে আসে, দিন রাত, জোয়ার ভাটা, অমাবস্যা, পূর্ণিমা যেমন ঘুরে ঘুরে আসে, তেমনি সত্যত্রতা, দাপর, করি যুগগুলো ঘুরে ঘুরে আসে। এই সেই যুগের শেষে যখনই আসরিক বৃত্তি প্রকট হয়, প্রেম শূন্য বক্ষ হয়, তামসিকতা ছেয়ে যায় বিশ্ব, অবক্ষয়ের চূড়ান্ত চলতে থাকে সর্বত্র, হত্যা, হানানি, শোষণ, বঞ্চনা, ঈর্ষা, হিংসা প্রকট হয়। সব থেকে বড় কথা, মায়ের অত্যাচার, ব্যভিচার যখনই চরম আকারে দেখা দেয়, তখনই বিরাটের আসন তলে বিরাটের আবির্ভাব ঘটে। ভক্তদল সৃষ্টি করেন, তারই মাধ্যমে আসরিক শক্তি ধ্বংস করে লঙ্কা কাণ্ড, কুরুক্ষেত্র কাণ্ড ঘটিয়ে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন। এটি গাঁজা গল্প, আফিংয়ের নেশার কথা নয়, বিশ্ব প্রকৃতির তত্ত্ব, ইতিহাসের কথা। রাতের শেষের গাঢ় অন্ধকার প্রমাণ দেয় এইবার সূর্য উঠবেই, অমাবস্যার গাঢ়ত মিশ্র প্রমাণ দেয় চন্দ্রের প্রকাশ ঘটবেই, ভাটার শেষ স্থান প্রমাণ দেয় জোয়ার আসবেই। আজকের বিশ্ব পরিস্থিতি প্রেম শূন্য বক্ষ, ভাটার টান বুকে বুকে, তামসিকতায় ছেয়ে গেছে বিশ্ব, অবক্ষয়ের চূড়ান্ত অবস্থা, মায়ের অত্যাচার, ব্যভিচারের চূড়ান্ত অবস্থা, রাষ্ট্রে রাষ্ট্রের সংঘাতের চূড়ান্ত অবস্থা। আসরিক যুগে ঈশ্বর মানি না, স্রষ্টা মানি না, ভগবান মানি না, দেবদেবতা মানি না, আমরাই স্রষ্টা, আমরাই ভগবান। সৃষ্টি ধ্বংসের মালিকানা আমাদের হাতে। অ্যাটম বম, হাইড্রোজেন, নিউট্রন বম, রকেট, মিসাইল, স্টার ওয়ার, বিশ্ব ওয়ার প্রজেক্ট, সারা বিশ্ব ধ্বংসের দিকে দিচ্ছে অসুরের দল। এই অবস্থায় প্রমাণ দেয় অবস্থা থাকবে না, থাকতে পারে না। বিরাটের আবির্ভাব ঘটবে এবং কুরুক্ষেত্র কাণ্ড, লঙ্কা কাণ্ড ঘটবে। বারবার প্রেমের সূত্র দিয়েছেন, ওয়ার্নিং পর্যন্ত দিয়েছেন, চ্যালেঞ্জ দিয়েছেন, ভিক্ষা চেয়েছেন সরকারের কাছে যে আপনারা যদি না পারেন আমাকে 15 দিনের জন্য লিজ দিন ভারতের, আমি কেমন করে শান্তি প্রতিষ্ঠা করতে হয় দেখিয়ে দিচ্ছি। কেউ শুনেছিলেন সেদিন সে কথা? পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছেন। বালক ব্রহ্মচারী ধর্মের আসনে বসে রাজনীতির কথা বলে। এটা খুবই সত্য কথা যে কোনো রাষ্ট্র কোনো ধর্মের নায়কের হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেন না, কিন্তু এত বড় একজন বিরাট ব্যক্তি, যার কোটি কোটি দীক্ষিত সন্তান, যার কথায় তারা ওঠে বসে, তিনি পাগলের প্রলাপ বলছেন না কি বলছেন? কোন দূতকে, কোন নেতাকে পাঠিয়ে তো একবার জিজ্ঞেস করতে পারতেন যে কি আপনি বলতে চান, কোন সূত্র দিতে চান যাতে আজ দেশের শান্তি আসতে পারে, সাম্য প্রতিষ্ঠা হতে পারে। কেউ এসেছেন তার কাছে, বারবার আবেদন নিবেদন করেছেন, বারবার তাদের ওয়ার্নিং দিয়েছেন, কানে নেননি। তারপরে তিনি ভয় ভীতিও দেখিয়েছেন, 43 বছরের স্বাধীনতার হিসাব নেব, কেউ কানে নেননি। কে বলতে পারে এই কথা? বিশ্বের অভিভাবকত্ব পিতৃত্ব নিয়ে যিনি আসেন যুগের শেষে, তিনি সবার ওপরে চাবুক ঘোরাতে পারেন, সবার ওপর অভিভাবকত্ব করতে পারেন। তাই ওয়ার্নিং দিয়েছিলেন শাসক গোষ্ঠীকে, 43 বছরের স্বাধীনতার হিসাব আমি নেব। কানে নেননি।
সেই হিসাবের দিন এইবার এসছে। তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিলছে। তার সন্তানরা ভালোভাবে জানেন, ভবিষ্যৎবাণী করে রেখেছেন, ওয়ার্নিং দিয়ে রেখেছেন বহু আগে থেকে। মুখোশের আড়ালে কাউকে থাকতে দেব না, সবার মুখোশ আমি খুলে দেব। এমনি মিটিংয়ে হাজার হাজার মানুষের সামনে চ্যালেঞ্জের আকারে ঘোষণা রেখেছিলেন। মুখোশধারীদের সেদিন টনক নড়েনি, ভেবেছেন আমাদের মুখোশ কেউ খুলতে পারবে না। আজ মুখোশ খুলছে কি করে দেখুন। চোর জচ্চল লম্পট বাটপাড় যাদের আমরা দেশের অভিভাবকত্ব করতে পাঠিয়েছিলাম ইলেকশনে, যাদের আমরা দেশপ্রেমিক বলে জানতাম, যাদের আমরা জননায়ক বলে শ্রদ্ধার সঙ্গে পুজো করতাম, তাদের চেহারা একের পর এক বেরিয়ে যাচ্ছে। দোষ তাদের নয়, ইতিহাস। ভাটার শেষ টান চলবেই, তা নাহলে জোয়ার আসবে কি করে। অমাবস্যার গাঢ় অন্ধকারে দিক ছাইতে হবে, তা নাহলে পূর্ণিমার প্রকাশ হবে কি করে। তাই অসুরের দিগজিগির চলছে, আসুরিক দাপট সর্বত্র, প্রেম শূন্য বক্ষ, চোর জচ্চল লম্পট বাটপাড়ের চেহারা প্রকাশ হয়ে পড়ছে। আরো বলে রেখেছেন, বিশ্বজোড়া জাল পেতেছি, চুনোপুটি দু চারটে পালালেও পালাতে পারে, রাঘব বল একটাও পালাতে পারবে না। সেই জাল গোটানো শুরু হয়েছে। রাঘব বোয়ালের দল ছটফটানি শুরু করেছে। আর কি বলে রেখেছিলেন, কি ঘটনা, কি অব্যর্থ অভ্রান্ত সত্য, মুখের বাক্য বেদবাক্য। সন্তানরা, ভাই বোনরা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে। মাঝে মাঝেই তিনি ঘরোয়া আলাপে বলতেন, আমার মুখের বাক্য বেদবাক্য, আমার গণিতে কোনো ভুল নেই, আমার হিসাবে কোনো ভুল নেই। নিজের অহংকার জারি করতেন সন্তানদের কাছে, পিতৃ পরিচয় জানাতেন। মাঝে মাঝে কোরামিন দিয়েছেন আমাদের দ্বন্দ্ব সন্দ অবিশ্বাসকে ঘুষিয়ে বিশ্বাসকে যাতে ধরে রাখতে পারি। যা যা বলে রেখেছেন প্রত্যেকটি ঘটবে, সেই বিশ্বাস যাতে রাখতে পারি, তারই জন্য বারবার মাঝে মাঝে ঘরোয়া কোরামিন দিয়েছেন। আমার মুখের বাক্য বেদবাক্য, আমার গণিতে কোনো ভুল নেই। সেই তিনি বলে রেখেছেন, এমন একটা দিন আসবে ভারতে, দেখবে লিডারলেস ডে হবে, নেতা শূন্য হয়ে যাবে। প্রথম বিশ্বাস করতে পারিনি, মানে যে অর্থে বলেছিলেন। আমি আমার নিজের কথা বলছি, আমি ভেবেছিলাম কেমন কি দিন আসবে যে ভারতের সব নেতাদের মাথা কাটা যাবে, লিডারলেস হয়ে যাবে দেশ। আজ বুঝতে পারছি কি অর্থে বলেছিলেন। নেতা আছে একটা, দেশের হাল ধরার কোন নেতাকে দেখাতে পারবেন। আজ দেশ দেউলে হয়ে গেছে, দেশ আজ ধ্বংস হতে চলেছে। একটা নেতাকেও আছে হাল ধরবার, যে এই যে আমি এসেছি, আমি ধরবো, আমি দেশপ্রেমের পরাকাষ্ঠা দেখাবো। এই সেই তোমরা তো ফাঁকা মাঠে গোল দেবে সন্তানদের বলে রেখেছিলেন। সেই ফাঁকা মাঠ তৈরি হয়েছে। এইবার আসছে নেতা। নেতার চরিত্র কি, নেতার আদর্শ কি, নেতৃত্ব কাকে বলে, ওই এক ব্যক্তি দেখিয়ে দেবেন, একেবারে নির্ধারিত হয়ে রয়েছে। কৃষ্ণ এসেছিলেন একা নয়, পাণ্ডব বাহিনী ভক্ত দল তার সঙ্গে ছিল। সেই ভক্ত দলের মধ্যে একজন আবার তার দক্ষিণ হস্তস্বরূপ নির্ধারিত নির্দিষ্ট ছিলেন অর্জুন। রামচন্দ্র এসেছিলেন। ভক্তদল বানর দল সৃষ্টি হয়েছিল, প্রকাশ হয়েছিল। সেই ভক্তদল বানর দলের মধ্যে একজন আবার তার দক্ষিণ হস্তস্বরূপ কাজ করেছিলেন বীর হনুমান। এবারে বালক ব্রহ্মচারী মহারাজ এসেছেন যুগ বিবর্তনকারী পুরুষ হয়ে। ভাববাদ বলে উড়িয়ে দিন, কিচ্ছু আপত্তি নেই। সূর্য উঠছে, অস্বীকার করবে কে, কার হিম্মত আছে? বালক ব্রহ্মচারীকে পুড়িয়ে মেরেছ, নেতাজিকে প্লেন ক্র্যাশে মেরেছ, নেতাজির চরিত্র হনন করেছ, জাপানে তার ছাই রেখে দিয়ে ঘোষণা করেছ নেতাজির ভস্য। সেই ভস্যের মুখোশ সরিয়ে আসল নেতাজির প্রকাশ ঘটতে চলেছে। তেমনি বালক ব্রহ্মচারীকে অপারেশন সৎকারের নামে তুলে নিয়ে গেছ।
তার লক্ষ লক্ষ সন্তানের ওপরে নির্মম অত্যাচার ব্যভিচার ঘটিয়ে সন্ত্রাস সৃষ্টি করেছিলে, ভেবেছিলে সন্তান দলকে মাটির সাথে মিশিয়ে দেবে চিরদিনের জন্য। আজকের এই জনসমাগম দেখে জনগণ বুঝবে সন্তান দল মরেছে না বেঁচে আছে। ধর্ম সৈনিকদের এত সহজে মারা যায় না। এটি খণ্ড অবতার নয়। যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে মেরেছিলে, গৌরাঙ্গদেবকে পাথর পিটা করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলে, ভেবেছিলে বালক ব্রহ্মচারীও সেই রকম একটা খণ্ড অবতার, তাকেও দুনিয়া থেকে খতম করে দেব। কৃষ্ণকে মারবার আপ্রাণ চেষ্টা করেছিল কংস, জরাসন্ধ, শিশুপাল, অসুরের দল। তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি যতদিন না তার কাজ শেষ হয়েছে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়েছে। রামচন্দ্রকে মারবার আপ্রাণ চেষ্টা করেছে তারকা, অসুরের দল, রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদ। কিছুই করতে পারেনি তার ধর্মরাজ্য যতক্ষণ প্রতিষ্ঠা না হয়েছে। পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে মারা হয়েছিল যতুগৃহ দাহের মাধ্যমে। চারিদিকে প্রচার করে দেওয়া হলো ধর্ম সৈনিকের দল, কৃষ্ণের ভক্ত দল, পঞ্চ পাণ্ডব পুড়ে শেষ। জনগণ বিশ্বাস করলো, কেউ কাঁদলো, কেউ হাসলো। দিন যায়, মাস যায়, বছর যায়, লোকের মুখে মুখে ফিরতে লাগলো, অমুক জায়গায় অর্জুনের মতো কাকে দেখলাম, তমুক জায়গায় যেন মনে হলো ভীম, অমুক জায়গায় যেন মনে হলো অর্জুন, যুধিষ্ঠির। লোকে বলে না না, গুজব, মারা গেছে পঞ্চ পাণ্ডব যতুগৃহ দাহে। কালে কাল পূর্ণ হলে সেই পঞ্চ পাণ্ডবের আত্মপ্রকাশ ঘটেছিল, কুরুক্ষেত্র কাণ্ড ঘটেছিল, আসুরিক শক্তি ধ্বংস করে নতুন যুগ বিবর্তন হয়েছিল। আজ সেই পঞ্চ পাণ্ডবকে মারার ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল। পঞ্চ পাণ্ডব মারা গেছে বলে চারিদিকে ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয়েছে। সন্তান দলকে পিছিয়ে মারার জন্য সেদিন বিরাট চক্রান্ত 29 জুন 93 সালের রাত্রে এবং 30 জুন সকাল। কি বিভীষিকাময় রাত্রি কল্পনা করতে পারবেন না। হাজার হাজার সশস্ত্র পুলিশ সেখানে পাঠানো হয়েছিল বালক ব্রহ্মচারীর দেহকে তুলে আনার জন্য, আর সন্তান দলকে ওখানে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। সন্তান দল মেশেনি, বালক ব্রহ্মচারীকেও পোড়াতে পারোনি, এটা জোর গলায় আমরা বলে যাচ্ছি। তার দেহ নিতে পারোনি। রতনবাবুর ঘাটে যার দেহ দাহ করেছে বলে ঢাকঢোল পিটিয়ে প্রচার করেছে, সেটি বালক ব্রহ্মচারীর দেহ ছিল না। আগামী ইতিহাস তার প্রমাণ দেবে। আমরা জানি এখন অনেক মানুষ আছেন যারা নিজেদের বুদ্ধিজীবী, বিচক্ষণ, বিজ্ঞান মনস্ক বলে জানেন, কিন্তু ক্ষমা করবেন, সত্যিকারের বিচার বিশ্লেষণ আমরা করি না। তা যদি করতাম তাহলে দড়িকে সাপ ভ্রমে তার বিরুদ্ধে গালিগালাজ, খিস্তি খেউড় করতাম না, তার থেকে আত্মরক্ষার চেষ্টা করতাম না, আর প্রকৃত সাপকে দড়ি মনে করে গলায় জড়াতাম না। তাই সন্তান দলকে ভয় হলো রাজনীতির কথা বলে, বালক ব্রহ্মচারীকে ভয় হলো রাজনীতির কথা বলে, দলের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে। যে সন্তান দল, যে বালক ব্রহ্মচারী আজীবন বলে আসছেন যে আমাদের কাছে হিন্দু নেই, মুসলমান নেই, খ্রিস্টান নেই, বাঙালি, পাঞ্জাবি, চীনা, জাপানি নেই, নকশাল, কংগ্রেস, সিপিএম নেই, আমাদের একটি পরিচয়, আমরা সন্তান, একই পৃথিবীর গর্ভজাত সন্তান, একই সূর্যের ঔরজাত সন্তান। সেই হিসাবে আমাদের পরস্পরের সম্পর্ক ভাই ভাই, ভাই বোন সম্পর্কে সম্পর্কিত। হত্যা নয়, ভালোবাসা। চিৎকার করে করে গলা ফাটিয়ে গেলেন বালক ব্রহ্মচারী মহারাজ মাঠে ময়দানে। চিৎকার করে করে তার লক্ষ লক্ষ কর্মী সন্তানদের গলা ফাটিয়ে দিলেন। হ্যান্ডবিল, পোস্টার, বই, পুঁথি, দেওয়াল লিখন, ভাষণ, গীতি, আলেখ্য, নাটক, বছরের পর বছর লক্ষ লক্ষ কর্মী সন্তান জনগণের বিবেকের কাছে আবেদন জানিয়ে এলো যে হত্যা নয়, ভালোবাসা, হিংসা নয়, প্রেম।
প্রকৃতির তত্ত্বের শিক্ষা নাও, দেওয়ানো আদান প্রদান সব প্রেম সহাবস্থানে জীবন কাটাও। এই পৃথিবী স্বর্গ হবে, আলাদা স্বর্গের চিন্তা করতে হবে না। কেউ কানে শুনেছেন বড়গাই বলক ব্রহ্মচারী সন্তান দলের এই বিশ্ব প্রেমের কথা, বিশ্ব পরিবারের তত্ত্ব যাতে জনগণের মগজে না ঢোকে তার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কাদা ছিটিয়েছেন, দুর্নাম বদনাম ছড়িয়েছেন। সংবাদপত্রগুলোকে হাত করে সন্তান দলের এই তত্ত্ব আদর্শের কথা একটা লাইন কোনোদিন কেউ প্রচার করেননি। কিন্তু ভেবেছেন আটকাবেন, কুয়াশা দিকে সূর্যকে আটকানো যায়। কাল পূর্ণ হতে চলেছে, প্রকাশ ঘটবে শুধু পঞ্চ পাণ্ডবের নয়, তার সঙ্গে সেই মহানায়ক কুরুক্ষেত্রের বালক ব্রহ্মচারী মহারাজ, তারও আত্মপ্রকাশ একই সাথে ঘটবে। আমরা ভালোভাবে জানি, পরম পিতার কাছেই শুনেছিলাম যে ব্রিটিশ আমলে বন্দে মাতরম বলা যেমন অপরাধ, এই দেশের নেতাদের আমলে নেতাজির নাম করাও তেমনি অপরাধ, তার কাছে শুনেছিলাম। আপনারা জানেন নিশ্চয়ই, প্রত্যক্ষ অভিজ্ঞতা আপনাদেরও আছে। এই নেতাজির নাম করতেন বলেই বারবার বালক ব্রহ্মচারীর চরিত্র হনন করা হয়েছে। এই নেতাজির নাম করে সন্তান দল বলে তাদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা হয়েছে। সেই নেতাজিকে আটকাবার জন্য এখনো চক্রান্ত চলছে। মাফ করবেন, আমাদের খোলা মেলা কথা, ভাষাগুলো হয়তো একটু তিক্ত হবে। আজ নেতাজি প্রেমের জোয়ার বইছে চারিদিকে। নেতাজি জন্মোৎসব পালিত হচ্ছে সাড়ম্বরে চারিদিকে, কিন্তু কতটুকু এর মধ্যে আন্তরিকতা আছে এটা সন্দেহের বিষয়। তা যদি হতো, আজ পর্যন্ত কেউ তো জোর গলায় বলতে পারছে না যে নেতাজি জীবিত, নেতাজিকে ফিরিয়ে আনা হোক। কেন আন্দোলন হচ্ছে না? কেন বিপ্লব হচ্ছে না? এত বড় সত্য তত্ত্বকে কেন ধামাচাপা দিয়ে রাখা হয়েছে? দুর্গন্ধ গিয়েছিল সবার নাকে। বালক ব্রহ্মচারীর দেহ নির্বিকল্প বা মৃত যাই হোক, তার আশ্রমে গঙ্গার ধারে তিনতলার ঘরে, কাঁচে ঘেরা ঘরে আটকে রেখে তাদের বিশ্বাস হতে পারে অন্ধবিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে নাম জপ প্রার্থনা করে চলেছিল, বাবা তুমি ওঠো, বাবা তুমি জাগো। চারিদিকে গেল গেল রব উঠেছিল, আপনারা জানেন। রাস্তাঘাটে, হাটে বাজারে, ট্রামে, বাসে, ট্রেনে, সংবাদপত্রে বুদ্ধিজীবী, বিচক্ষণ সরকার, পুলিশ, জনগণ গেল গেল রব তুলল। পরিবেশ দূষিত হচ্ছে, আন্ত্রিকে ছেয়ে যাচ্ছে, মানুষের মগজ ধোলাই হয়ে যাচ্ছে। মরা মানুষ নাকি বাঁচে? অবাস্তব, অবৈজ্ঞানিক কথা। তার জন্য চারিদিকে সোচ্চার, দুর্গন্ধে নাক টিপতে চেয়েছিলেন বুদ্ধিজীবী, বিচক্ষণ দেশবাসী, জনগণ। আজ দুর্গন্ধ পাচ্ছেন না, চোর যাচ্ছে, লম্পট বাটপার, কোটি কোটি টাকা আপনার আমার পকেট কেটে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। তার জন্য তো কোনো আন্দোলন নেই, তার কোনো জন্য তো নাকে কাপড় দেওয়া নেই। রাস্তাঘাটে, হাটে বাজারে কেমন স্বচ্ছন্দে চলছে, কাগজে একটু রিপোর্ট লিখছে, ব্যাস শেষ। মেরুদণ্ড আমাদের শেষ করে রেখে দিয়েছে। অতি চক্রান্ত করে আন্তর্জাতিক চক্র, হিরোইন, হাসিস, ব্লু ভিডিও, তারপরে টিভি, জি টিভি, স্টার টিভি, কেবল টিভি, নারী নগ্ন দেহ, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, এই দিয়ে ঘরে বন্দি করে রেখেছে যুব শক্তিকে। 1 পয়সা ট্রামের ভাড়া বেড়েছিল বলে আন্দোলন হয়েছিল, প্রাণ দিয়েছিল এই বাঙালি। আর আজ পকেট কাটছে, 10 টাকার নিচে চাল নেই, গম নেই, খাওয়া জুটছে কি জুটছে না তার জন্য কোনো আন্দোলন নেই, কত প্রতিবাদ নেই। নেতাজির জন্মোৎসবে আজ সব সাড়ম্বরে
ডিসেম্বরের শতবর্ষ পূর্ণ করা হচ্ছে। সেই দরদ কোথায়, সেই বিশ্বাস কোথায়, সেই সন্তানদের মতো, সেই বালক ব্রহ্মচারীর মতো বজ্রকণ্ঠের ঘোষণা কোথায় যে নেতাজি জীবিত, নেতাজিকে ফিরিয়ে আনা হোক, তার জন্য আমরা রক্ত দেব। দেশবাসী লাখে লাখে কোটিতে কোটিতে আছে কারো মুখে সেই সচ্চার বাণী? তার জন্য আটকাবে না। ধর্মের সত্যের দিকে সংখ্যা কমই থাকে। তাই সেই কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধের ইতিহাস আমরা জানি। গাঁজা গল্প বলে উড়িয়ে দেবেন না দয়া করে। রামায়ণ, মহাভারত, পুরাণ, পুরানো ইতিহাস, অতীত ইতিহাস মাটির তলায় চাপা পড়ে যায়, সাক্ষ্য প্রমাণ থাকে না, মানুষের মুখে মুখে ফেরে। তার জন্য গাঁজা গল্প বলার সুবিধা হয়। এই পৃথিবীর সভ্যতার ইতিহাস লক্ষ লক্ষ বছর, হাজার বছরের ইতিহাস আমরা পাচ্ছি। মহেঞ্জোদড়ো, হরপ্পা ৬,০০০-৭,০০০ বছর আগের সভ্যতার নিদর্শন মাটির তলা থেকে বেরোচ্ছে। লক্ষ বছর আগের মায়া সভ্যতার ইতিহাস দক্ষিণ আমেরিকার মাটির তলা থেকে বেরোচ্ছে। তাহলে মাঝখানের ইতিহাস কোথায়? আমরা কশো বছর, ১,০০০ বছর ইতিহাস পড়ি। তাহলে তখনও রাজা মহারাজা ছিলেন, তখনও নেতারা ছিলেন, তখনও মহান অবতার হয়তো এসেছিলেন। তাদের ইতিহাস কোথায়? চাপা পড়ে যায় প্রকৃতির নিয়মে, প্রাকৃতিক বিপ্লবের মাধ্যমে মাটির তলায় চাপা পড়ে যায়। পরবর্তীতে মাটির তলা থেকে উঠলে তাই নিয়ে গবেষণা হয়। এই রামায়ণ, মহাভারত, পুরাণ তেমনি গবেষণালব্ধ ইতিহাস। সেই ইতিহাস যুগে যুগে বিরাটের আবির্ভাব ঘটে। আসরিক শক্তি ধ্বংস করার জন্য কুরুক্ষেত্র কাণ্ড, লঙ্কা কাণ্ড ঘটান। সেই কুরুক্ষেত্র কাণ্ডের কথা আপনাদের মনে আছে, লঙ্কা কাণ্ডের কথা মনে আছে। অক্ষয়িনী অক্ষয়িনী কৌরব সৈন্য, অক্ষয়িনী অক্ষয়িনী রাক্ষস সৈন্য, আর পাণ্ডব দলে মাত্র কয়েকশো, কয়েক হাজার, বানর দল কয়েক হাজার মাত্র। ধর্ম অধর্মের দুটো শ্রেণী বিভাগ যখনই হয়, ধর্মের পক্ষে সীমিত সংখ্যক ভক্ত অনুরাগী থাকে, অধর্মের পক্ষে সবাই যায়। এমনকি বুদ্ধিজীবী বিচক্ষণ বিশ্বদ্রোণকর্ণ অশ্বত্থামা সত্যাশ্রয়ী ধর্মাশ্রয়ী, তারাও সেই অধর্মের পক্ষ নিতে বাধ্য হয়েছিলেন। আজও দুই শিবিরে ভাগ হয়ে যাচ্ছে সারা পৃথিবী। খেয়াল করলে দেখবেন, একদিকে ধর্ম, আরেকদিকে অধর্ম, একদিকে সত্য, আরেকদিকে অসত্য, একদিকে সুর, আরেকদিকে অসুর। সেই দুই শিবির হয়ে যাচ্ছে, লড়াই শুরু হয়ে গেছে। আজ এই মুহূর্তে আমরা সন্তান দলের পক্ষ থেকে বালক ব্রহ্মচারীর সেই ধর্ম সৈনিক, ধর্ম সৈন্যদের পাণ্ডব পক্ষ থেকে আমরা ঘোষণা রাখছি, আজ থেকেই সেই কলির মহাকুরুক্ষেত্রের সংগ্রাম শুরু, এবং এর পরিণাম অতি শীঘ্র এর পরিণাম আপনারা দেখতে পাবেন। সন্তান দল হাততালি কুড়োবার জন্য বক্তৃতা দেয় না। সন্তান দল জনমন কুড়িয়ে, ভোট কুড়িয়ে গদি দখল করার জন্য বক্তৃতা দেয় না। আমাদের পরম পিতার কথা গোপনই আমার কাছে ওপেন, ওপনই আমার কাছে গোপন। তাই আমাদের গোপন বলে কিছু আর নেই, এতকাল ছিল, আজ ওপেন করেই যাচ্ছি। শতবর্ষ পূর্তির এই পুণ্য লগ্নে আমরা সেই ঘোষণা রাখছি, চ্যালেঞ্জ রাখছি বিশ্ববাসীর কাছে, চ্যালেঞ্জ রাখছি অসুর দলের কাছে। ক্ষমতাকে আটকাও বিরাটের আত্মপ্রকাশের, ক্ষমতাকে আটকাও নেতাজির আত্মপ্রকাশের। নেতাজির সম্বন্ধে তার ভবিষ্যৎবাণী, যিনি বারবার বলেছেন আমার মুখের বাক্য বেদবাক্য, সেই কয়েকটি কথা বলে আমি বক্তব্য শেষ করব। আরো ভাইয়েরা আছেন, নেতারা আছেন, তারা বলবেন। নেতাজি সম্বন্ধে ঠাকুর অভ্রান্ত তথ্য। নেতাজি কোথায় আছে, কিভাবে আছে, কি করছে, শুধু ভারত সরকার নয়, পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্র জানে।
কিন্তু কারো কিছু করার ক্ষমতা নেই। সে আজ শক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছে পরম পিতার মুখের কথা, তাই কেউ কিছুই করতে পারছে না, প্রাণ চেষ্টা করে আসছে। একটা আনন্দের খবর আপনারা হয়তো অনেকে শুনেছেন, পরশুদিন রেডিওর সাক্ষাৎকার নিয়েছিলেন রাত 4টা থেকে 8:30 পর্যন্ত কয়ে। তাতে পূরবী রায়, এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি, অলোক কৃষ্ণ চক্রবর্তী নেতাজি নিয়ে গবেষণা করছেন যিনি, আর নন্দদুলাল চক্রবর্তী তিনিও নেতাজি নিয়ে গবেষণা করছেন। এই তিনজনের সাক্ষাৎকার দিয়েছে রেডিওয়। সরকারের প্রচার যন্ত্র মাধ্যম, খবরের কাগজের বুকনি নয়। সেই সাক্ষাৎকারেরা বলেছেন নেতাজি জীবিত। 64 সালে সিআইএ রিপোর্ট তুলে ধরেছেন। তাতে সিআইএ আমেরিকার গুপ্তচর বাহিনী তারা রিপোর্ট করছে, জানাচ্ছে সেখানে সরকারকে যে 64 সালেও নেতাজি ভারতে ছিলেন। এবং এইটি জানার পরে 71 সালে ব্রিটিশ এবং আমেরিকা যৌথভাবে ঘোষণা করল নেতাজিকে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ অপরাধী। 99 সাল পর্যন্ত যুদ্ধ অপরাধী বানানো ছিল। যখনই জানলো যে নেতাজি এখনো জীবিত, কতদিন বাদে ওরা হিসাবে আনতে পারছে না, তখন তারা অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ অপরাধী ঘোষণা করল 71 সালে। ভেবেছে এইভাবে তাকে আটকে রাখবেন। কোন কালে বালক ব্রহ্মচারী মহারাজ চিৎকার করে করে বলেছেন নেতাজি জীবিত, নেতাজি ফিরে আসবে নেতার বেশে। আজ চারিদিক থেকে খবর আসছে নেতাজি জীবিত, নেতাজি আসবেন। কিন্তু এই বিশ্বাস কারণেই অনেকেরই দ্বন্দ্ব সন্দেহ আছে যে তার আজ বয়স হয়ে গেছে, 100 বছর বয়স পূর্ণ হয়ে গেছে, বুড়ো থুবো হয়ে গেছেন, এখন সে কি করবেন? তারও জবাব আমাদের পরম পিতা দিয়ে রেখেছেন। সে এখনো কর্মক্ষম, যেদিন আসবে সে কাজ করে চলেছে। কীর্তিনাশা নদীর মতো তল দিয়ে খেয়ে খেয়ে আসছে, একদিন দেখবে ধপাস করে পড়বে। এবং সে আসলে দেখবে 45-50 বছরের কর্মক্ষম ব্যক্তি। যোগী পুরুষদের ক্ষমতা, শক্তি, বিভূতি সম্বন্ধে আপনারা ভারতবাসীরা অন্তত নিশ্চয় অবহিত আছেন। সেই নেতাজি সম্বন্ধে তিনি আরো বলে রেখেছেন, শুনতে খুব খারাপ লাগবে, তার প্রতি কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং আজও করা হচ্ছে। তার প্রমাণ কিছুদিন আগে বর্তমান কাগজে পবিত্র ঘোষের লেখায় পড়েছেন যে জওহরলাল নেহরু কোটি কোটি টাকার আজাদি বাহিনীর সম্পত্তি আত্মসাৎ করে দিয়েছেন। সেই ট্র্যাডিশন সমানে চলেছে। তাই বলছেন তিনি যে নেতাজির প্রতি কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং আজও করা হচ্ছে। যেদিন দেশবাসী জানবে তাদের মাথায় খুন চাপবে, আর যাদের ফটো দেওয়ালে দেওয়ালে শ্রদ্ধার সঙ্গে টানিয়ে ফুলমালা ধূপধুনো চড়াচ্ছে, সেই সব ফটো দেওয়াল থেকে নামাবে, থুতু দেবে, ডাস্টবিনে ফেলবে। আর একটা কথা বলে রেখেছেন, শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু আজ আমাদের কাছে অগ্নি গোপন। সে যেদিন আসবে তথাকথিত দেশপ্রেমিকের দল শিয়াল কুকুরের মতো পালিয়ে পথ পাবে না। এটি তার ভাষা, আমার মুখের বুকনি নয়। যার মুখের বাক্য বেদবাক্য তিনি বলে রেখেছেন, যেদিন সে ঢুকবে শিয়াল কুকুরের মতো না পালিয়ে পথ পাবেন না তথাকথিত দেশপ্রেমিকের দল। আরো বলে রেখেছেন, সে যেদিন ঢুকবে সঙ্গে সঙ্গে দুই বাংলা এক। তারপর ক্ষেত্র তৈরি হচ্ছে কিভাবে একটু খেয়াল করলে দেখবেন। তারপরই হবে অখণ্ড ভারত। যে ভারত তোমরা দেখে এসেছো সেই ভারত নয়। হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ নিয়ে যে ভারত ছিল তারও আগে ছিল অখণ্ড ভারত। আফগানিস্তান, তিব্বত, ব্রহ্মদেশ, সিংহল, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ নিয়ে বিশাল ভারত রাষ্ট্র হবে। তারপরই হবে এশিয়ান ব্লক। রাশিয়া, চীন, জাপান, ভারত নিয়ে এশিয়ান রাষ্ট্র হবে। তারপরে এক বিশ্ব রাষ্ট্র, বিশ্ব পরিবার। অতি দ্রুত ঘটনার পর ঘটনা ঘটে যাবে। 18 দিন ধরে কুরুক্ষেত্রের লড়াই হয়েছিল, মহাভারতে পড়েছ। এবারের মহাকুরুক্ষেত্র 7 দিনে শেষ হয়ে যাবে। আমার মুখের বাক্য বেদ বাক্য। ক্ষেত্র তৈরি,
রাশিয়ার নেতা আসছেন, চীনের নেতা আসছেন, সীমানার গণ্ডি তুলে দেওয়ার প্রস্তাব চলছে, সীমানার সৈন্য সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। কিছুদিন আগে কাগজে পড়েছেন, প্রথম পাতায় প্রতিদিন পত্রিকায় ম্যাপ পর্যন্ত এঁকে দিয়েছে। কলকাতা থেকে বাংলাদেশ হয়ে চীন পর্যন্ত 40,000 মাইল হাইওয়ে তৈরি হচ্ছে। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে কেউ জানেন না, কিন্তু ঘটিয়ে নিচ্ছেন, পুতুল নাচিয়ে ঘাড়ে ধরে তাদের দিয়ে করিয়ে নিচ্ছেন আগামী দিনের সেই বেদের সমাজ, বিশ্ব সমাজ প্রতিষ্ঠার জন্য। এরা এখন আটকাতে চাইছে। আপনারা আমরা হয়তো অনেকে জানি না, আমাদের মাথা মগজ অত খোলসা নয়, আমরা বুঝি কম, মাথা মোটা, কিন্তু খেয়াল করলে দেখবেন বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে পোহালে সর্বরী। রবীন্দ্রনাথ বলেছিলেন, ব্যবসা করতে এসেছিল বণিকের দল ব্রিটিশ, তারপরেই দেশের শাসনদণ্ড হাতে নিয়ে নিল আমলের মির্জাফরদের সাহায্য সহযোগিতায়। সেই মির্জাফরের দল আজও রয়েছে আমাদের রক্তে রক্তে। সেই বণিকের দলকে আবার আনা হচ্ছে, আবার খাল কেটে কুমির ঢোকানো হচ্ছে। তার একটি মাত্রই স্বার্থ, একটি মাত্র উদ্দেশ্য আগামী দিনে প্রমাণ দেবে ওই নেতাজি এবং তার বাহিনী যাতে ভারতে না ঢুকতে পারে, তার জন্য পরম শত্রুকে এখানে আবার ঢোকানো হচ্ছে। বণিকের মানদণ্ড আবার রাজদণ্ড যাতে হয়, কিন্তু এবারে আর সে সুযোগ হবে না। এবারে কাল পূর্ণ হতে চলেছে। প্রকাশ অবশ্যম্ভাবী, রুখনেওয়ালা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। তাই চ্যালেঞ্জ রেখেছিলেন অসুর গোষ্ঠীর বিরুদ্ধে ঠাকুর, তোমাদের এত অহংকার, এত দম্ভ, এত অস্ত্র আছে দুনিয়া জয় করতে পারো, এত প্লেন আছে আকাশ ছেয়ে যেতে পারো, এত অর্থ আছে পৃথিবী কিনে নিতে পারো, আটকাও প্রকৃতির বিধানকে, রাতের পরে সূর্য উঠবে আটকাও, অমাবস্যার পরে পূর্ণিমার চাঁদের প্রকাশ ঘটবে আটকাও, ভাটার পরে জোয়ারের বেগ আসবে আটকাও, কামান বন্দুক দেখে। সেই বিশ্ববিধান আসছে, প্রকৃতির দণ্ড নামছে, ন্যায় বিচারের দণ্ড। কিভাবে সূক্ষ্মে কাজ হচ্ছে, কিভাবে রামের ভাইব্রেশনের সারা পৃথিবীর আবহমণ্ডল পরিবর্তিত হচ্ছে, খেয়াল করলে দেখবেন এই সুপ্রিম কোর্ট আগেও ছিল, এই হাইকোর্ট আগেও ছিল, এই দণ্ড তো দেখিনি। সবার ওপরে চাবুক ঘোরাতে শুরু করেছেন সরকার, পুলিশ, জনগণ এবং বড় বড় রথী মহারথী, সবার টুটি চেপে ধরেছেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। কিভাবে আইনের দণ্ড নেমে আসছে, কিভাবে বিশ্ব বিবেকে যাচ্ছে, তার মূলে যাই বালক ব্রহ্মচারীর দোয়া, সেই মহানাম রাম নাম রাম। কিছুদিন আগে এশিয়ান এজ পত্রিকায় আপনারা হয়তো পড়েছেন, আমেরিকার একজন বিশিষ্ট বিজ্ঞানী দীর্ঘ 25 বছর ধরে গবেষণা করে করে তিনি আবিষ্কার করেছেন ওং ধ্বনি দিয়ে যে কোনো রোগ সারানো যায়, এমনকি এডস রোগ পর্যন্ত, যে রোগের আজ পর্যন্ত ওষুধ আবিষ্কার করতে পারেনি। ওঙ্কার ধ্বনিতে যে কোনো রোগ সারানো যায়, এটি ভাববাদীর কথা নয়, একজন বড় বিরাট বিজ্ঞানী আমেরিকার 25 বছর ধরে গবেষণা করল, অতি সহজেই বিতাড়িত করা যায়। তারই জন্য বলেছিলেন, যেদিন নাম দিলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার দিলাম তোমাদের হাতে, রাম নাম রাম। এই নাম ছড়াও, আকাশে বাতাসি ছাড়ে তরঙ্গ তল, আপসে দুনিয়ার চেহারা পাল্টে যাবে। সেই চেহারা পাল্টাচ্ছে, প্রকৃতির দণ্ড নামছে, রূপনেওয়ালা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো শক্তি নেই। তাই নেতাজিকে মারা যায়নি, যে কথা চিৎকার করে করে একা মাঠে ময়দানে বলে এসছেন, আজ জনগণ সেই কথা বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন নানা তথ্য প্রমাণে। এখনো তাকে আটকাবার আপ্রাণ চেষ্টা। আজ বর্তমান পত্রিকায় প্রথম কথায় পড়েছেন, তার গবেষণা করতে রাশিয়ায় যাবেন, মহাপেজখানা থেকে এশিয়াটিক সোসাইটি তথ্য প্রমাণ নিয়ে আসবে। এখানকার সরকার থেকে আটকানো হচ্ছে না, সেখানে যেতে পারবে না, সেখানকার তথ্য দিতে পারবে না। এত ভয় কিসের? কেন সত্যকে উদ্ঘাটন করা যাচ্ছে না? কেন রহস্যকে উদ্ঘাটন করা হচ্ছে না?
কেন বারে বারে চোর লম্পট বাটপাড়ের দল পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে জাল কেটে? কেন তাদের এখনো ধরা যাচ্ছে না? চিত্ত শিকদারের দুর্গন্ধ পাওয়া গিয়েছিল, লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে, তার জন্য গেল রব উঠেছিল। এত অবাস্তব কথা জনগণ, বিশ্ববাসী, বিজ্ঞজন বিশ্বাস করলেন যে গুরুর দেহ রেখে পচিয়ে শিষ্য পয়সা রোজগার করতে পারে। বিশেষ করে ভারতের মাটিতে, যেখানে ধর্মের দেশ, আধ্যাত্মিকতা পীঠস্থান বলা হয় ভারতবর্ষ, যুগ যুগ ধরে বংশ পরম্পরায় প্রত্যেকেই কোনো না কোনো ধর্মের আওতায় থেকে ধর্ম আচরণ করে চলেছে। যেখানে মহান অবতারের যুগে যুগে এখানে এসেছেন, লীলা করে গেছেন, সেই ধর্মের দেশ, আধ্যাত্মিকতার পীঠস্থান ভারতবর্ষে চিত্ত শিকদার বলে নয় কোন শিষ্য তার গুরুর দেহ রেখে পচিয়ে পয়সা রোজগার করবে। এত বড় অবাস্তব কথা, বাস্তব চিন্তা বুদ্ধিজীবী বিচক্ষণরা বিশ্বাস করে নিলেন। আর বিশ্বাস করতে পারছেন না যে চোর লম্পট বাটপাড়ের হাতে দেশটা তুলে দিয়ে দেশকে ছাড়খাড় করে দিলেন। দেশ আজ দেউলে হয়ে গেছে, আবার পরের হাতে যেতে চলেছে। তার জন্য সংঘবদ্ধ হওয়া দরকার, তার জন্য বিপ্লব আন্দোলন করা দরকার। কারো চিন্তা নেই, রাজনীতির গদি আঁকড়াবার জন্য সবাই ব্যস্ত। মন্ত্রিত্ব যাতে থাকে, গদি যাতে থাকে, তার জন্য মেকি দেশপ্রেম, মেকি জাতি প্রেম, মেকি ব্যক্তি প্রেম, মানব শৃঙ্খল, মানব বন্ধন, এইসব মেকি কেন? মানব বন্ধনের কোন মূল্য আছে? আমরা চ্যালেঞ্জ রাখছি, মানব বন্ধন, মানব শৃঙ্খল বলেন আপনারা, বহুবার শুনেছি আপনাদের কাছে। আজ মানব বন্ধন করবেন নেতাজির জন্মদিনে, কাল ইলেকশন হোক, তখন দলে দলে কাদা ছেটাছেটি, নেতায় নেতায় কাদা ছেটাছেটি, এবং লাশের পর লাশ ফেলে দেওয়া হবে। এই মানব বন্ধনের কি মূল্য আছে? এই মানব শৃঙ্খলের কি মূল্য আছে? এই নেতাজির দরদের কি মূল্য আছে? তাই শেষ কথাটি বলে যায়, হাততালি পাওয়ার জন্য বক্তব্য রাখছি না আমরা। সন্তান দল জানি দেশবাসীর কাছে অপাংতেও, তাদের ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন আপনারা। সরকার, পুলিশ, স্বার্থদুষ্ট গোষ্ঠী ভেবেছিলেন অপারেশন সৎকারের নামে ওই রাত্রেই শেষ করে দেওয়া গেছে সন্তান দলকে। সন্তান দল শেষ হয়নি। আরো একটা কথা বলে যাই, সন্তান দল বলতে যদি এই কর্তা ভাজা কীর্তনীয় দল, রামনারায়ণের কীর্তনীয় দল ভাবেন, ভুল করবেন। সন্তান দলের ব্যাখ্যা বালক ব্রহ্মচারী মহারাজ দিয়ে রেখেছে। পৃথিবীর গর্ভজাত সব সন্তান তিনি আমার এই সন্তান দল, সন্তান বাহিনী। তাহলে সেই বাহিনীও প্রস্তুত, সেই ধর্ম সৈনিকের দল, কুরুক্ষেত্রে ধর্মযোদ্ধার দল, সেই বীর বানরের দল প্রস্তুত। ভালো কথা শোনি, চিৎকার করে করে গলা ফাটিয়ে গেছেন। হত্যা নয় ভালোবাসা, হিংসা নয় প্রেম, বারবার জানিয়ে গেছেন। সন্তানদের দিয়েও মানুষের বিবেকের কাছে আবেদন রেখেছেন, শোনুন। তিনি বারবার চিৎকার করে গেছেন, আমরা হিন্দু নই, মুসলমান নই, বাঙালি নই, পাঞ্জাবি নই, চীনা জাপানি নকশাল কংগ্রেস নই, আমরা একই পৃথিবীর সন্তান, সূর্যের সন্তান, ভাই 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 বোন। 60, 65, 70, 80 খেলা, দেওয়ান আদান প্রদান করে জীবন কাটিয়ে যায়। শোনেন, তাই শেষবারের মতো আবেদন জানাতে চেয়েছিলেন, তখন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা। কৃষ্ণ যখন দেখলেন যে কুরুক্ষেত্রের লড়াই অনিবার্য, এড়ানোর উপায় নেই, তার আগের দিন তবুও দৌত্য করতে গেলেন। দুর্যোধন দুঃশাসনের কাছে আবার শেষবারের মতো প্রার্থনা জানালেন যে 5টি ছোট ছোট গ্রাম চাইছে, দিয়ে দাও ভাই। লড়াই হলে ভাই ভাই মারা যাবে, যে ভাই তোমরাই মরো তারাই মরুক, ভাইয়ের রক্ত ঝরবে, শান্তি প্রতিষ্ঠা করো। 5টি ছোট ছোট গ্রাম চাইছে, দিয়ে দাও। বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী। সেখানে তাতেও যখন কৃষ্ণ শুনছেন না, তখন তাকে বলে ধর বেটাকে। কৃষ্ণকে আটকাতে গেলেন, কৃষ্ণ বিভূতি দেখিয়ে চলে গেলেন। তারপরে কুরুক্ষেত্রের লড়াই।
বালক ব্রহ্মচারীকে সরিয়ে দেওয়ার শেষ চেষ্টা হয়েছিল। তারা ভালোভাবেই জেনে গেছে নেতাজি বালক ব্রহ্মচারী অঙ্গাঙ্গিভাবে যুক্ত, দুটোকেই সরাতে হবে। নেতাজিকে জনগণের মন থেকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত বহুদিন ধরে চলে। বালক ব্রহ্মচারীকে দুনিয়া থেকে সরিয়ে না দিতে পারলে হচ্ছে না। তার জন্যই তাকে অসুস্থতা, কোঠারি হাসপাতাল, অপচিকিৎসা, তথাকথিত মৃত্যু বা নির্বিকল্প সমাধি, তারা তাকে মেরে কৃষ্ণকে যেমন আটকে সেদিন পর্যুদস্ত করতে চেয়েছিল দুর্যোধন দুঃশাসন, এই অসুরের দল শেষ চেষ্টা করেছিল কোঠারি হাসপাতালে বালক ব্রহ্মচারীকে ওখানে বিষ প্রয়োগে মৃত্যু ঘটানো। এইখানেই তাকে কৌশল অবলম্বন করতে হয়েছে, সেই কৃষ্ণের মতো ইতিহাস ফিরে ফিরে আসে। নির্বিকল্প সমাধিতে চলে গেলেন। নির্বিকল্প সমাধির মধ্য দিয়ে তারপরে অপারেশন সৎকারের সুযোগে যুগ্ম অপারেশন, সত্যি সত্যি যুগ্ম অপারেশন হয়ে গিয়েছিল। দ্বিতীয় দেহ এনে দাহ করা হলো রতনবাবুর ঘাটে। আসল দেহ পাচার হয়ে গেল কোথায়, কিভাবে আগামী ইতিহাস প্রমাণ দেবে। তাই সেই কুরুক্ষেত্রের লড়াই শুরু হচ্ছে আজ থেকেই। আত্মপ্রকাশ ঘটতে চলেছে খুব শীঘ্রই। সেই নেতাজি এবং পাণ্ডব বাহিনী, তাকে রুখবার জন্য আপ্রাণ চেষ্টা হচ্ছে অসুর গোষ্ঠী। তাদের কাছে আমরা ধর্ম সৈনিকের দল পাণ্ডব বাহিনীর পক্ষ থেকে আবেদন জানাচ্ছে এখনো শেষবারের মতো। দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে দেশ পৃথিবী। একদিকে সুর আর একদিকে অসুর, একদিকে ধর্ম আর একদিকে অধর্ম, একদিকে সত্য আর একদিকে অসত্য অন্যায়। আপনারা কোন পক্ষ বেছে নেবেন বেছে নিন, লড়াই আসন্ন, এড়াবার উপায় নেই। নেতাজির আত্মপ্রকাশ, সেই অর্জুন বেশি নেতাজি আসছেন এবং সারথী রূপে বালক ব্রহ্মচারী মহারাজের আত্মপ্রকাশ একই সাথে একই সময়ে ঘটবে। সারা বিশ্ব স্তম্ভিত হবে। নাটকের পর নাটক, নাটকের পর নাটক, সে কথা তিনি জানিয়ে রেখেছেন গেদের শেষ মিটিংয়ে 27 মার্চ 93। গেদের শেষ মিটিং, তারপরে আর মিটিং হয়নি। সেই মিটিংয়ে বলেছিলেন আমি এখনো যদি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত। তার 8-10 দিন পর অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন, এদের হিসাবে আর ফিরলেন না। তাহলে কি বললেন তিনি, যার মুখের বাক্য বেদবাক্য, যে আমি এখনো যদি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত। আমার আরো আগে নামা উচিত ছিল, আমি সন্তানদের কাছে কি কৈফিয়ত দেব। তারপরে শেষ করার আগে বললেন আমি সুস্থ হয়ে ফিরে আসি, তোমাদের একটা সুসংবাদ দেওয়ার ইচ্ছা রইল। যার মুখের বাক্য বেদবাক্য, যার অন্তর্যামিত্বের তুলনা নেই, প্রতিটি ভাই বোন জানেন কোনো না কোনো সময় তার প্রমাণ পেয়েছেন। তিনি বুক নিয়ে দিয়েছেন সন্তানদের কাছে যে আমি এখনো যদি না নামি আমার গুরুগিরি ছেড়ে দেওয়া উচিত। যিনি 8-10 দিন পরে অসুস্থ হয়ে হাসপাতালে যাবেন আর ফিরবেন না, তিনি তখনও বুক নিয়ে দিচ্ছেন যে আমি সুস্থ হয়ে ফিরে আসি, তোমাদের একটা সুসংবাদ দেওয়ার ইচ্ছা রইল। যার অন্তর্যামিত্ব যদি থেকে থাকে তাহলে তার জানা উচিত ছিল তিনি আর ফিরবেন না। তিনি যা সত্য জানান দিয়ে গেছেন, সুস্থ হয়ে ফিরবেন, সুসংবাদ দেবেন। আমার শেষ মিটিং আমি ব্রিগেডে করব, তার কথাও তিনি বলে রেখেছেন। ওই দমদম সেন্ট্রাল জেল ময়দানে 23 জানুয়ারি 93 সালে নেতাজি জন্মোৎসবের দিনে, তারপরে 6 ফেব্রুয়ারি আগরপাড়ার মিটিংয়ে, তারপরে 27 মার্চ গেদের মিটিংয়ে আমি সুস্থ হয়ে ফিরে আসি। ব্রিগেডে আমি শেষ মিটিং করব, ভালোবাসার মিটিং করব। সেই ভালোবাসার মিটিং হবে ব্রিগেডে। সারা পৃথিবীর মানুষ ভেঙে পড়বে, তাও বলে রেখেছেন তিনি। তাকেই গড়ের মাঠে এনে দাঁড় করিয়ে দেব। কেউ বলে আছে, কেউ বলে নেই। জনগণ দেখে নিক, জেনে নিক সেই নেতাজি সুভাষ বোস কিনা। তবে এও জেনে রেখো, তাকে দেখবার জন্য সেদিন এত লোক সমাগম হবে যে কয়েক হাজার লোক পায়ে চাপে মারা যাবে। সেই দিন আসছে, সেই কুরুক্ষেত্রের লড়াই শুরু হয়ে গেছে। সেই কৃষ্ণের রথ
এবং সেই রথের সারথি নিজে বালক ব্রহ্মচারী মহারাজ, এবং সেই ধর্মযুদ্ধের সৈন্যবত্র দেওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস তাকে আবাহন করার জন্য দেশবাসীর কাছে আবেদন রাখছে, আপনারা মানসিক দিক থেকে প্রস্তুতি নিন। যদি রক্ত দেওয়ার সাহস না থাকে, যদি তার পাশে লড়াইয়ের মানসিকতা নিয়ে দাঁড়াবার সাহস না থাকে, অন্তত অন্তর দিয়ে তাকে আবাহন করার জন্য প্রস্তুতি নিন। আর সন্তান দলের কোটি কোটি সন্তান তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, তাদের পরম পিতার কাছে তাদের প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বারবার বলে রেখেছেন, প্রতিশ্রুতি আদায় করে রেখেছেন যে আমি তোমাদের দীক্ষা দিয়েছি, দক্ষিণা নেইনি। আপনাদের প্রত্যেকের মনে আছে, আমি মনে করি প্রত্যেকের শোনার সুযোগ পেয়েছেন। বিশেষ বিশেষ দিনে, বিশেষ বিশেষ অনুষ্ঠানে মাইকে বলতেন, আমি তোমাদের দীক্ষা দিয়েছি, দক্ষিণা নিইনি। একদিনই দক্ষিণা দেবো, রক্ত দক্ষিণা পারবে, দেবে? আর আমরা হাজার হাজার ভাই বোন হাত তুলে বলেছি, হ্যাঁ বাবা পারবো, দেবো। সেই রক্ত দক্ষিণা দেওয়ার সময় আসছে। নেতাজি তার পাশে রক্ত দেওয়ার জন্য তার কোটি কোটি সন্তান প্রস্তুত। এই আসরিক বৃত্তি ধ্বংস হবে, আসরিক যুগ ধ্বংস হবে, সত্য সুন্দরের প্রকাশ হবে, প্রেম ভালোবাসার জোয়ার বইবে এই পৃথিবীতে, এই পৃথিবী স্বর্গ হবে। তার ভবিষ্যৎবাণী তিনি করে রেখেছেন। সেই দিনের প্রতীক্ষায় তার কোটি কোটি সন্তান, সেই দিনের প্রতীক্ষায় কোটি কোটি শোষিত নিপীড়িত বিশ্ব মানুষ সেই জ্যোতির্ময় সত্তার প্রকাশের জন্য অন্ধকারের জীব করজোড়ে প্রার্থনা জানাচ্ছে, হে বীর, তোমার আসন শূন্য আসন তুমি পূর্ণ করো। হে পরম পিতা, তুমি আবার সেই ত্রাতার রূপ নিয়ে বিশ্ব পিতা হিসাবে বিশ্বের অভিভাবকত্ব দেওয়ার জন্য তাদের নিয়ে তুমি অতি শীঘ্র আত্মপ্রকাশ ঘটাও, বিশ্বের দ্বন্দ্ব ঘোচাও, আমাদের আলো দেখাও। সারা বিশ্ব আজ ধ্বংসতে চলেছে। খাওয়া নেই, পড়া নেই, শিক্ষা নেই, চিকিৎসা নেই, দুর্নীতি, ব্যভিচার, অত্যাচারে চূড়ান্ত চলছে, শোষণ বঞ্চনা চূড়ান্ত চলছে। দেশপ্রেমের নামে রাজনীতির নামে দলবাজির নীতি, গদি দখলের নীতি, ভোটবাজির নীতি, চোরা গপ্তার নীতি, খতমের নীতি, লাশ ফলাফলের নীতি, কত মায়ের কোল শূন্য চকারণ, কত নারীর সিঁদুর মুচ্ছে, কত মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছে। এই তথাকথিত মেকি রাজনীতির নামে, তথাকথিত মেকি ধর্মের নামে প্রকৃত রাজনীতি প্রতিষ্ঠা হোক, প্রকৃত ধর্ম প্রতিষ্ঠা হোক, প্রেম ভালোবাসার জোয়ার বউ, আবার সেই সত্য যুগ ফিরে আসুক, সত্য সূর্যের প্রকাশ ঘটুক। এই প্রার্থনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাম নাম রাম, রাম নাম রাম, রাম।